আচ্ছা, তাহলে দেখেন আমরা তাহলে কি কি পড়বো, কন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স নিয়ে আমরা আলোচনা করবো। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এগুলো খুব বড় বড় টপিক। আন্ডারগ্রাউন্ড কে বড় বড় টপিক। ইনসুলেটরস, এবং এটা অনেক বড়। তারপরে যে মানে ভালো, এগুলো সবগুলোই বড় বড় টপিক আর কি। ডিস্ট্রিবিউশনটা মোটামুটি হচ্ছে যে আমরা ডিস্ট্রিবিউশনটা পড়বো। এখন যেটা হচ্ছে যে দেখেন, আমরা যেহেতু আমাদের সাবজেক্টটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তো আমাদের হচ্ছে যে পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের হচ্ছে যে ধারণা থাকা উচিত। এর হচ্ছে আমাদের অনেকটা হেল্প করবে এগুলো, আমাদের পাওয়ার জেনারেশন, তারপর ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে ট্রান্সমিশন কিভাবে করা হয় এগুলো সম্বন্ধে আমাদের একটা মোটামুটি ভালো ধারণা চলে আসবে। তো এখন যেটা একটু খেয়াল করে দেখেন যে আমরা আমরা এই প্রত্যেকটা টপিকের একটু হালকা পাতলা একটু আলোচনা করব। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, প্রথমে হচ্ছে কি কি কন্ডাক্টর, এখন হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স। কন্ডাক্টর এবং হচ্ছে কি রেজিস্ট্যান্স। একটু খেয়াল করেন যে আমাদের যে কন্ডাক্টর যেগুলো আছে, কন্ডাক্টর আমরা যেগুলো বলতেছি, তো যেটা দেখেন যে কন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স, তো কন্ডাক্টর কি কাজ করে? কন্ডাক্টর যেটা হচ্ছে যে কন্ডাক্টর কোনগুলাকে আমরা বলতেছি যার মধ্য দিয়ে আমার কারেন্টটা ফ্লো করতেছে, সেগুলো হচ্ছে কন্ডাক্টর। মানে যারা বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে, যেসব ম্যাটেরিয়ালস গুলা আমার বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে, সুপরিবাহী আর কি, সেগুলোকে আমরা কন্ডাক্টর বলি। আর যেগুলা বিদ্যুৎ সুপরিবাহী না মানে কুপরিবাহী, সেগুলোকে আমরা বলি ইনসুলেটর, যেগুলো হচ্ছে আমাদের কারেন্ট বা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো কন্ডাক্টর যেগুলা, একটা খেয়াল করে দেখেন যে কন্ডাক্টর, এখন আমাদের যে আমরা যদি বাইরে বের হই রাস্তায়, দেখবেন যে তার ঝুলানো থাকে। এই তার হচ্ছে ভিতরে একটা কন্ডাক্টর থাকে, ঠিক আছে। এখন তার ওই তারের চারপাশে হচ্ছে যে আমাদের ইনসুলেশনের লেয়ার থাকে। কারণ হচ্ছে কি, যদি ইনসুলেশনের লেয়ারটা না থাকে তাহলে হচ্ছে কি আমার তার এক তারের সাথে আরেক তার শর্ট হয়ে যাবে, বা কন্ডাক্টর থেকে কন্ডাক্টর অনেকগুলো তারে দেখবেন যে একাধিক কন্ডাক্টর আছে। তো যদি আমাদের ইনসুলেশন না দেওয়া থাকে তাহলে যেটা হবে যে এক কন্ডাক্টরের সাথে আরেক কন্ডাক্টর শর্ট হয়ে যাবে, এক কন্ডাক্টরের সাথে আরেকটা কন্ডাক্টর শর্ট হয়ে যাবে। তো এটা আমরা চাই না, এই জন্যই হচ্ছে কি এক কন্ডাক্টরের সাথে আরেক কন্ডাক্টর শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমের অনেক বড় একটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। পাওয়ার সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন বলেন, ট্রান্সমিশন সিস্টেম সব ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে, কারণ আমাদের এখানে হাই ভোল্টেজ থাকে। তো এই জন্য হচ্ছে কি আমাদের কন্ডাক্টরের চারপাশে হচ্ছে যে একটা ইনসুলেশনের লেয়ার দেওয়া হয়। এখন আগে যেটা করা হতো যে আমাদের যে কন্ডাক্টর, কন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি ইউজ করা হতো কপার। কন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি ইউজ করা হতো হচ্ছে কপার। এখন খেয়াল করেন, তো কপার যেটা বলতেছি যে কপার, বাট এখন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে কপারের একটা অল্টারনেটিভ চলে আসছে। কপারের পরিবর্তে এখন যেটা ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। কপারের পরিবর্তে এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখানে আমাদের কিছু কারণ আছে। একটা হচ্ছে কি দেখেন, যে কপার হচ্ছে কি আমার ওজন অনেক ভারী, কপার আমার ওজন অনেক ভারী, বাট অ্যালুমিনিয়াম ওজনে হালকা। যদিও আমার কপারের কারেন্ট ক্যারিং যে ক্যাপাসিটি, সেটা আমার কপারের অনেক বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়। আমার অ্যালুমিনিয়ামটা হালকা, কপারটা হচ্ছে ভারী, বাট কারেন্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, কারেন্ট ক্যারিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে কি আমার কপারের চেয়ে আমার সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চেয়ে আমার কপারের অনেক বেশি। আর একটা যেটা হচ্ছে যে কপারে কিন্তু কস্ট আমার অনেক বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়। অ্যালুমিনিয়াম হচ্ছে কি আমাদের চিপ। এখন যেটা হচ্ছিল যে দেখবেন যে আমাদের কয়েক বছর আগে যে কি হয়ে গেছিল যে চুরি ঘটনা খুব বেশি বেড়ে গেছিল। মানে আমরা যে তারগুলা ইউজ করে, কপারের তারগুলো ইউজ করতাম ট্রান্সমিট ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে, তখন কি হয় দেখবেন যে তারগুলো খুলে নিয়ে যাচ্ছিল, চুরি হয়ে যাচ্ছিল আর কি। তো প্রথমত হচ্ছে কপারের দাম এমনি অনেক বেশি, তার মধ্যে আবার চুরি হয়ে যাচ্ছিল। তো
তো ওই কারণে চিন্তা মাথায় রেখে তো এমন একটা কন্ডাক্টর চিন্তা করা হচ্ছিল যে যা কারেন্ট ক্যাপাসিটি কপারের চেয়ে কম হলো, যাতে অত বেশি কম না হয়, মানে মোটামুটি একটা ইকোনমিক্যাল কন্ডিশনে থাকে। এখন হচ্ছে যেহেতু কপারের চেয়ে এটা আমার অনেক চিপ, এই কারণে হচ্ছে কি আমাদের অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। এবং বহনে আমার সুবিধা, কারণ কপারটা আমার অনেক ভারী, যার কারণে আমার বহন করতে অনেক অসুবিধা হইতো। কিন্তু অ্যালুমিনিয়ামটা কিন্তু আমার হালকা, আমি সহজে বহনযোগ্য। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে কপারের অল্টারনেটিভ হিসেবে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। তো কন্ডাক্টরের আসলে কাজটা কি, কন্ডাক্টরের মেইন কাজটা কি? তো কন্ডাক্টরের যদি আমরা একটু মেইন কাজগুলো দেখি, কন্ডাক্টর যে কাজটা করে সেটা হচ্ছে যে ঠিক আছে, তো কন্ডাক্টরের কাজটা কি? কন্ডাক্টরের কাজ হচ্ছে যে কন্ডাক্টরটা পাওয়ার ক্যারি করে। পাওয়ার ক্যারি করে কোথা থেকে কোথায় ক্যারি করে? আমার জেনারেশন সাইড থেকে বা সেন্ডিং সাইড হতে আমার রিসিভিং এন্ডে পাওয়ারটা ক্যারি করে। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের কাজ। তারপর হচ্ছে দেখেন যে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের কাজটা কি? আমরা তো কন্ডাক্টরটা পড়ে ফেললাম। তো এখন হচ্ছে যে আমাদের যে ফ্যাক্টরটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে আমার ম্যাটেরিয়ালের এমন একটা ধর্ম যেটা হচ্ছে কি কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। ঠিক আছে, রেজিস্ট্যান্স হচ্ছে আমার ম্যাটেরিয়ালের এমন একটা ধর্ম যেটা হচ্ছে কি কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন আমরা যদি জেনারেশন, তারপরে হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এন্ডের কথা চিন্তা করি, সিস্টেমের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন যে আমরা ফার্স্টে কি করতেছি, পাওয়ারটাকে জেনারেট করতেছি। পাওয়ার কিন্তু জেনারেট করা অনেক হাই ভোল্টেজে। ঠিক আছে, 11 কেভি এরকম হাই ভোল্টেজে আমরা হচ্ছে পাওয়ার জেনারেট করে, এখানে আমার কারেন্টের পরিমাণও বেশি থাকে, হাই ভোল্টেজও থাকে, হাই কারেন্টও থাকে। তো এখন দেখেন জেনারেট করলাম পাওয়ারটা। এখন এই পাওয়ারটা কিন্তু জেনারেট করে আমরা স্টোর করে রাখতে পারবো না। যে পাওয়ারটা হচ্ছে কি আমরা জেনারেট করব, সেটা সাথে সাথে হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো না। স্টোর করে রাখতে গেলে আমাদের স্টোর করে রাখতে পারবো, অবশ্যই আমাদের ব্যাটারি লাগবে সেক্ষেত্রে। আর অনেক বিশাল বিশাল রেঞ্জের আমার ব্যাটারি লাগবে। এমনি ব্যাটারির কস্ট আমার অনেক বেশি, তার মধ্যে ওরকম বিশাল বিশাল অনেক যদি আমি ব্যাটারি ইউজ করি, তাও তো আমার অনেকগুলা ব্যাটারি লাগবে। আসলে এগুলা এই টোটাল যদি আমি ব্যাটারির মাধ্যমে সঞ্চয় করে রাখতে চাই, পুরো সিস্টেমটাই আনইকোনমিক্যাল হবে, ভালো হবে না। মানে এটা খুবই ব্যয়বহুল একটা সিস্টেম হয়ে যাবে। তো এই জন্য যেটা করা হয় যে দেখবেন অনেক সময় কি করা হয়, পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ারটা জেনারেট করে, তো কিভাবে জেনারেট করে? তো দেখবেন যে ওরা হচ্ছে কি বিভিন্ন সময়ে পুরো বছরের হইতে পারে অ্যানালাইসিস, অথবা দিন দিন মানে ডেইলি অ্যানালাইসিস, বেজে অ্যানালাইসিস করতে পারে। যেভাবেই হোক তারা কি করে যে কোন একটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স দাঁড় করানোর চেষ্টা করে যে আমার হচ্ছে গিয়ে এই দিনে আমার হচ্ছে এই সময়টাতে কি পরিমাণ ডিমান্ড থাকে। এগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে গ্রাফগুলো অ্যানালাইসিস করে একটা ওভারঅল যদি একটা ইয়ারের চিন্তা করে, তাহলে হচ্ছে গিয়ে তার একটা এভারেজে একটা মানে পুরো একটা এভারেজে প্রতিদিনে আমার এই সময়টাতে কি পরিমাণ ডিমান্ড আছে সেটা একটা দাঁড় করানোর চেষ্টা করে। দেন হচ্ছে গিয়ে তারপর কি করে ওই ডিমান্ড অনুযায়ী তারা জেনারেট করে, তারপর হচ্ছে কি জেনারেট করে দেন তারা হচ্ছে কি ডিস্ট্রিবিউট করে দেয়। অবশ্যই কম বেশি হইতে পারে, কম বেশি হলে হচ্ছে যে এক্সট্রা যে পাওয়ার সিস্টেম গুলো আছে সেগুলাকে ওইটার সাথে ইন্টারকানেক্ট করে দিয়ে এক্সট্রা যদি ডিমান্ড থাকে সেই এক্সট্রা ডিমান্ডটাকে ফুলফিল করা হয়। আর যদি দেখা যায় যে না ডিমান্ড কম, তাহলে হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট থেকে যেটা হচ্ছে যে অন্য কোনো উপায়ে, যেটা হচ্ছে গিয়ে সাপোজ মনে করেন আমার এখন জেনারেশন অনেক বেশি হচ্ছে বা ডিমান্ড অনেক কম,
তখন কি করা হয়, একটা বা দুইটা জেনারেশন মানে জেনারেটর অফ করে দিয়ে সাপ্লাই করে দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে জেনারেশনের কথা বললাম। তো আমরা হচ্ছে কি করলাম, যে পাওয়ারটা হচ্ছে গিয়ে জেনারেট করলাম। তো জেনারেট করার পরে কি করব, এখন তো এটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে বা ট্রান্সমিট করতে হবে। এখন দেখেন ট্রান্সমিট করব কিসে, কেবলের মাধ্যমে। এখন আমাদের যে ট্রান্সমিশন লাইন, আপনি যদি হাইওয়েতে যে দেখবেন যে টাওয়ার থাকে বড় বড়, ওই টাওয়ারে আপনার হচ্ছে তারগুলা থাকে, যে টাওয়ার ওইগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন, হাইওয়েতে দেখতে পারবেন। আর আমাদের এই যে এখন রাস্তায় যেগুলো দেখি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন। ঠিক আছে, মানে পোল থাকে, তারপর এখান থেকে অনেক মানে অত হাই ভোল্টেজ রেঞ্জে থাকে না, এগুলো হচ্ছে 240 ভোল্ট বা 400 ভোল্ট এরকম করে ভোল্টেজের রেঞ্জ গুলা থাকে। বাট আমরা যদি ট্রান্সমিশন লাইন দেখতে চাই, সেগুলো হাইওয়েতে দেখতে পারবো, বড় বড় টাওয়ারের সাথে তারগুলো লাগানো আছে। তো এখন দেখেন জেনারেশন করলাম, তারপর যখন ট্রান্সমিট করব, অনেক দূরে দূরে জায়গায় ট্রান্সমিট করা হয়, তার মানে তারের সাইজও আমার অনেক লম্বা হয়। তো তারের সাইজ আমার যত লম্বা হবে, আমার তত রেজিস্ট্যান্সের মান কিন্তু তত বেশি হবে। তাহলে দেখেন আমরা তারের মধ্য দিয়ে, সাপোজ ধরেন এটা একটা তার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট পাস করতেছে। এখন আমার ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স আছে। এখন এই কন্ডাক্টরের মধ্য দিয়ে আমার কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ পাওয়ার লসটা হয়, সেটাকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ পাওয়ার লসটা হয়, সেটা হচ্ছে আই স্কয়ার আর। তার মানে কি, যে কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় এবং এটা রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে আবার পাওয়ার যে লসটা হয় কারেন্ট প্রবাহের জন্য, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহের জন্য, সেটা হচ্ছে কি আই স্কয়ার। মানে এটা হিট আকারে লস হতে থাকে। ঠিক আছে, এটা হিট আকারে লস হতে থাকে। এখন দেখেন ট্রান্সমিশন লাইনের আমার রেজিস্ট্যান্স এমনি অনেক বেশি। ঠিক আছে, রেজিস্ট্যান্স আমার বেশি। তো রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে হচ্ছে কি আমার পাওয়ার লসটা অনেক বেশি, পাওয়ার লসটা বেশি হয়। তার মধ্যে যদি আমার কারেন্টের মানও যদি বেশি হয়, কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমার কারেন্টের মানও যদি বেশি হয়, তাহলে দেখেন আমার কি হচ্ছে, আমার হিউজ পরিমাণ লস হচ্ছে। পাওয়ার আমরা যদি ধরি যে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তাহলে পাওয়ার লস ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার। মানে কারেন্টের স্কয়ার আকারে হচ্ছে কি আমার কিন্তু পাওয়ার লসটা বেড়ে যাচ্ছে, মানে হিউজ অ্যামাউন্টে। রেজিস্ট্যান্স বেশি, তার মধ্যে হচ্ছে কি আমার কারেন্টও যদি বেশি হয়, তাহলে পাওয়ার লস অনেক বেশি হয়। যার ফলে এটা হলে কি হবে, যে আমরা পাওয়ার লস বেশি হলে কি হবে, যে আমার অনেক পরিমাণ রাস্তাতেই লস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে যে আমরা জেনারেশন এন্ডে, জেনারেশন সাইডে যে পরিমাণ পাওয়ারটা আমরা জেনারেট করতেছি ডিস্ট্রিবিউশন এন্ডে, তাহলে হচ্ছে কি আমরা তার চেয়ে অনেক কম পরিমাণ পাওয়ার পাবো, মানে অনেকটা বেশি লস হয়ে যাবে এবং আমাদের সিস্টেমটা আনইকোনমিক্যাল হয়ে যাবে। তো আমরা অবশ্যই এটা চাবো না। এই জন্য কি করা হয়, যে চেষ্টা করা হয় যে আমরা পাওয়ারটা যখন জেনারেট করব, জেনারেট করে যখন ট্রান্সমিট করব কন্ডাক্টরের মাধ্যমে, তখন চেষ্টা করা হয় যে আমার কারেন্টের মানটা যাতে কম থাকে, যাতে করে কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে আমার যে লসটা হয় সেটা যেন আমরা কমায় আনতে পারি। কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে, আমার যে লসটা হয় সেটা যেন আমরা কমায় আনতে পারি, সে লসটা যাতে কম হয়, আমরা সেই চেষ্টাটা করি। তো কি করা হয়, যে আমার জেনারেশন থেকে ট্রান্সমিশন এন্ডের মাঝখানে আমরা হচ্ছে কি করি, একটা ট্রান্সফর্মার ইউজ করি। ঠিক আছে, আমরা হচ্ছে কি করি, একটা ট্রান্সফর্মার ইউজ করি। এখন দেখেন ট্রান্সফর্মারের আমাদের ট্রান্সফর্মার আমাদের মূলত আমরা যেটা জানি যে টু উইন্ডিং ট্রান্সফর্মার থাকে, থ্রি উইন্ডিং ট্রান্সফর্মারও আছে। টু উইন্ডিং যেটা ট্রান্সফর্মার, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং থাকে। থ্রি উইন্ডিং যেটা, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সাথে সাথে তিন নাম্বার আরেকটা যেটা উইন্ডিং, সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি উইন্ডিং। টারশিয়ারি উইন্ডিংটা কি করে, এই টারশিয়ারি উইন্ডিংটা আমার হচ্ছে যে আসলে আরেকটা উইন্ডিং, সেটা হচ্ছে যে আমরা লোডে সাপ্লাই দিই। ওই টারশিয়ারি উইন্ডিংটা আমার হারমোনিক্সটা রিমুভ করতে সাহায্য করে, হারমোনিক্স রিডাকশনে সাহায্য করে। যাই হোক, তো আমরা হচ্ছে ট্রান্সফর্মার যেটা হচ্ছে যে মেইনলি আমরা এখন টু উইন্ডিং নিয়ে আলোচনা করতেছি।
উইন্ডিং ট্রান্সফর্মার। তাহলে হচ্ছে যে একটা থাকে প্রাইমারি উইন্ডিং আর একটা থাকে হচ্ছে আমাদের সেকেন্ডারি উইন্ডিং। এখন দেখেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি কারেন্টটা কমায় নেওয়া, যাতে করে কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে যে পাওয়ারটা লস হয় সেই পাওয়ার লসটা যাতে কম হয়। তো এখন আমরা জানি যে ট্রান্সফরমারে দুইটা উইন্ডিং, একটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং একটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এখন ট্রান্সফরমারটা দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমাদের ট্রান্সফরমার দুই রকম, একটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন দেখেন স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, আমার স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কি ভোল্টেজটাকে বাড়ায় দেয়। তার মানে হচ্ছে কি দেখেন প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা কিভাবে নির্ধারণ করি কোনটা প্রাইমারি এবং সেকেন্ডারি। ট্রান্সফরমারের যে উইন্ডিং এর সাথে আমার সাপ্লাইটা থাকে সেটা হচ্ছে কি আমার প্রাইমারি উইন্ডিং, আর যে উইন্ডিং এর সাথে আমার লোডটা কানেক্ট করা থাকে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি উইন্ডিং। এটা অলওয়েজ সেম, মানে এইভাবে আমাদের হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি আইডেন্টিফাই করা হয়। ট্রান্সফরমারের যে উইন্ডিং এর সাথে আমার সাপ্লাই দেওয়া থাকে সেটা হচ্ছে কি আমাদের প্রাইমারি উইন্ডিং, এবং ট্রান্সফরমারের যে উইন্ডিং এ আমার হচ্ছে যে লোডটা সাপ্লাই দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি উইন্ডিং। এখন দেখেন স্টেপ আপ ট্রান্সফরমারে কি হয়, যে স্টেপ আপ ট্রান্সফরমারে যেটা সেটা আমার ভোল্টেজটাকে বাড়ায় দেয়, মানে প্রাইমারি সাইডের চেয়ে আমার সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা বেশি থাকে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর আরেকটা জিনিসের মধ্যে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফরমার দুইটা উইন্ডিং থাকে, একটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং আর একটা সেকেন্ডারি উইন্ডিং। অবশ্যই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর যে পাওয়ার এবং সেকেন্ডারি উইন্ডিং এর যে পাওয়ার সেটা পরস্পর সমান হয়। প্রাইমারি উইন্ডিং এর পাওয়ার ট্রান্সফরমার প্রাইমারি উইন্ডিং এর যে পাওয়ার থাকে ট্রান্সফরমার সেকেন্ডারি উইন্ডিং এও আমার সেম পাওয়ার থাকে, পাওয়ারের কোনো কম বেশি হয় না, জাস্ট ভোল্টেজটা কম বেশি হয়, কারেন্টটা কম বেশি হয়। যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি উইন্ডিং এ আমার ভোল্টেজের পরিমাণটা বেশি থাকে প্রাইমারি উইন্ডিং এর তুলনায়। যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আমার এখানে ভোল্টেজটা বেশি থাকতেছে সেকেন্ডারি উইন্ডিং এ প্রাইমারি উইন্ডিং এর তুলনায়, তার মানে হচ্ছে কি কারেন্টটা কম হচ্ছে। ঠিক তেমনি যদি আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার চিন্তা করি, স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমার সেকেন্ডারি উইন্ডিং এ ভোল্টেজের পরিমাণটা আমার কম থাকে প্রাইমারির চেয়ে, বাট কারেন্টটা বেশি থাকে। তাহলে আমরা কি করব দেখেন, আমরা চাচ্ছি কারেন্টের পরিমাণটা যাতে কম থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব না স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবো বলেন তো? স্টেপ আপ। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব, কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি যে কারেন্টের পরিমাণটা যাতে কম হয়। কারেন্টের পরিমাণ কেন কম চাচ্ছি, যাতে করে আমার কারেন্ট প্রবাহের ফলে কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে যে লসটা হয় আই স্কয়ার আর লস, সেটা যাতে কম হয়, তার মানে অবশ্যই আমাকে কারেন্টটা কম রাখতে হবে। তখন এটা করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে, মানে পাওয়ার ট্রান্সফরমার আমরা ইউজ করব, সেটা স্টেপ আপ ধরনের ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করি। করে হচ্ছে কি ভোল্টেজের পরিমাণটা অনেক বাড়ায় দেওয়া হয়, কারেন্টের পরিমাণটা কমায় নিয়ে আসা হয়, যাতে করে হচ্ছে যে এই লসটা আমার কম হয়। তাহলে দেখেন যে জেনারেশন থেকে আমরা ট্রান্সমিট করতেছি হাই ভোল্টেজে, ট্রান্সমিট করতেছি আমরা হাই ভোল্টেজে, তারপরে মাঝখানে অনেক সাবস্টেশন থাকে। সাবস্টেশন গুলোর কাজ কি, সাবস্টেশন গুলো হচ্ছে কি আমাদের মনিটর করে। যেমন সাবস্টেশন গুলোর কাজ, বিভিন্ন ধরনের সাবস্টেশন আছে, ফ্রিকোয়েন্সি সাবস্টেশন আছে, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন আছে, অনেক ধরনের সাবস্টেশন আছে। সাবস্টেশন গুলোর কাজ হচ্ছে কি, যে আমার আসলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেগুলো আছে, ভোল্টেজ কারেন্ট বলেন, ভোল্টেজ বলেন, ফ্রিকোয়েন্সি বলেন, সেগুলো মনিটর করে। মানে এগুলা আমাদের এইসব প্যারামিটারস গুলা যেরকম হওয়া উচিত, প্যারামিটারস গুলা যেরকম হওয়া উচিত আদৌ প্যারামিটারস গুলা সেই রকম আছে কিনা সেই বিষয়গুলা তারা মনিটর করে। না থাকলে কি করে, তারা ওই জিনিসগুলা মানে ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি যেগুলো বলতেছি এরা হচ্ছে কি কন্ডিশনিং করে প্রসেসিং করে, যাতে করে একদম যেরকম হওয়া উচিত ওই রকম থাকে। তো সাবস্টেশন গুলোতে যাইতে যাইতে আসলে ভোল্টেজ গুলো কমাইতে থাকা হয়, কারণ হচ্ছে কি আমাদের বাসা বাড়িতে যে লোড গুলো আছে, ঠিক আছে, এই ফ্যান বলেন লাইট বলেন, এগুলো কিন্তু কেভি রেঞ্জের না, এগুলো ভোল্ট রেঞ্জের। তার মানে এগুলোতে আমরা হাই ভোল্টেজ দিতে পারবো না, হাই ভোল্টেজ দিলে পুরো যাবে, নষ্ট হয়ে যাবে লোড গুলা। তাইলে আমাদের এই কারণে হচ্ছে কি করতে হবে, আমরা ভালো কথা আমরা হাই ভোল্টেজে ট্রান্সমিট করলাম, তারপর যখন আমরা ডিস্ট্রিবিউটর এন্ডে চলে যাব তখন হচ্ছে কি ভোল্টেজ গুলো কমায় নিয়ে আসা হয়।
তখন সেক্ষেত্রে আমাদের আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার গুলো ইউজ করি। তখন আমরা কি করি, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি। আবার ভোল্টেজ কমায় কমায় কিলো ভোল্ট রেঞ্জ থেকে ভোল্টেজ গুলাকে আমরা কমায় কমায় আমাদের বাসা বাড়িতে 240 বা 220 ভোল্ট গুলায় নিয়ে আসি। তারপর বাসা বাড়ি লোডে হচ্ছে গিয়ে সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, সিঙ্গেল ফেজ বলেন বা 3 ফেজ বলেন, যেভাবে আছে ওইভাবে সাপ্লাই দেওয়া হয়। তো একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস হচ্ছে খেয়াল রাখার বিষয় দেখেন। তো সেটা হচ্ছে কি, একটু খেয়াল করি আমরা। থ্রি ফেজ যে লাইনগুলো আছে এখানে দেখেন, আমরা বলতেছি 3টা ফেজ আছে এবং তার কয়টা কেবল, কয়টা 3টা। সেটাকে আমরা বলি থ্রি ফেজ 3 ওয়্যার সিস্টেম। থ্রি ফেজ 3 ওয়্যার। আর আরেকটা হচ্ছে যে আমাদের থ্রি ফেজ থাকে বাট ওয়্যার থাকে 4টা, এটাকে আমরা বলি থ্রি ফেজ 4 ওয়্যার। কারণ এখানে আমার তার আছে 4টা এবং এখানে কোনো নিউট্রাল, থ্রি ফেজ 3 ওয়্যারে কোনো নিউট্রাল কানেকশন থাকে না। বাট থ্রি ফেজ 4 ওয়্যারের মধ্যে 3টা ফেজ লাইন থাকে, 3টা ফেজ লাইন আর একটা হচ্ছে কি আমাদের নিউট্রাল কানেকশন থাকে, নিউট্রাল কানেকশন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা তাহলে পাওয়ার জেনারেশন সম্পর্কে একটু আইডিয়া নিলাম, তা হচ্ছে ট্রান্সমিশন সম্পর্কে একটু আইডিয়া নিলাম, ডিস্ট্রিবিউশন সম্পর্কে হচ্ছে গিয়ে আমরা আইডিয়া নিলাম। এখন দেখেন আমরা যেটা যাব সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। আচ্ছা, এখন দেখেন ট্রান্সমিশন লাইন যেটা আমরা বলতেছি, তো তার ভেতর তো আমার হচ্ছে যে ওয়্যার যেগুলা, তো ওয়্যারে তো হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স তো থাকে, ঠিক আছে, ওয়্যারে রেজিস্ট্যান্স থাকে। তারপর হচ্ছে ইন্ডাকটেন্স আমার থাকে। এখন তারের যে ইন্ডাকটেন্স সেটা হচ্ছে কি ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। খেয়াল করেন, আমরা যদি এই যে একটা তারকে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে লিখি তাহলে সেটা কিভাবে লেখা যায় দেখেন। এখানে হচ্ছে আমার হচ্ছে রেজিস্ট্যান্স থাকে কিছু, দেন হচ্ছে আমাদের এখানে ইন্ডাকটেন্স থাকে। এটা হচ্ছে আমরা একটা তারের ইকুইভ্যালেন্ট ভাবে আঁকলাম। তাহলে ঠিক তেমনি ভাবে আমরা সেকেন্ড তারের জন্য একই ভাবে আঁকতে পারি। আচ্ছা, এটা গেল। এখন দেখেন তারের সাথে কি থাকে, তাহলে আমার ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স যেটা সেটা কিন্তু সিরিজে থাকে, এবং ক্যাপাসিট্যান্স যেটা সেটা হচ্ছে এক কন্ডাক্টরের সাথে আরেক কন্ডাক্টরে হচ্ছে প্যারালালে থাকে, লাইনের সাথে প্যারালালে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স। এবং এই ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে আমাদের যে কারেন্টটা ফ্লো করে সেটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। ঠিক আছে, লিকেজ কারেন্ট ক্যাপাসিটরের মধ্য দিয়ে বা ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। এখন এখন দেখেন এই লিকেজ কারেন্ট কিন্তু আমার লস কম্পোনেন্ট, এটা কিন্তু আমার লসের জন্য দায়ী। ঠিক আছে, তো লিক মানে লিক হয়ে গেছে, এইভাবে মনে রাখবেন যে লিক হয়ে গেছে, তার মানে হচ্ছে এই লিকেজ কারেন্টটা কিন্তু আমার লস কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনে যে ইন্ডাকটেন্স বলেন, ক্যাপাসিটেন্স বলেন, যে রেজিস্ট্যান্স গুলা আমাদের যে লাইনে হচ্ছে যে এইভাবে থাকে। ক্যাপাসিটেন্স গুলো শান্ট আকারে থাকে এবং ইন্ডাকটেন্স গুলো আমার লাইনের সাথে সিরিজে থাকে, রেজিস্ট্যান্সের সাথে সিরিজ আকারে থাকে। আচ্ছা, এখন দেখেন আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল হচ্ছে কি, যে এখন আমরা যদি দেখেন আমরা রাস্তায় বেরোই যখন, তখন দেখি আমাদের মাথার উপর দিয়ে তারগুলা যাচ্ছে, পোল থাকে, হাইওয়েতে দেখবে যে টাওয়ার থাকে এবং তারগুলা লাগানো আছে। ঠিক আছে, তারগুলা লাগানো আছে। এখন একটু চিন্তা করেন যে এই যে আমাদের মাথার উপরে যে তারগুলা আছে
সেগুলাকে আমরা বলতেছি ওভারহেড সিস্টেম, ওভারহেড লাইনস। ঠিক আছে, ওভারহেড লাইন বা ওভারহেড সিস্টেম। তা এগুলো হচ্ছে কি মাথার উপর দিয়ে যাচ্ছে। আর আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা কি, যে আন্ডারগ্রাউন্ড সিস্টেম হচ্ছে কি আমরা তারগুলা মাটির নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। ওইখানে তারগুলা ছিল আমার বাতাসে, বাট এই ক্ষেত্রে আমরা তারগুলা মাটির নিচ দিয়ে নিয়ে যাচ্ছি, এই জন্য এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো আসলে কোনটা বেটার, তো আসলে এইভাবে চিন্তা করা যাবে না কোনটা বেটার, বাট প্রত্যেকটারই কিছু না কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট মেইন জিনিসটা যদি আমরা দেখি যে কস্ট, আমার আন্ডারগ্রাউন্ড সিস্টেমের কস্ট কিন্তু অনেক বেশি ওভারহেড সিস্টেমের তুলনায়। ওভারহেড সিস্টেমের তুলনায় আমার আন্ডারগ্রাউন্ড সিস্টেমের কস্ট অনেক বেশি। বাট তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা ইউজ করা হয়। কি কারণে দেখেন, যে সাপোজ যে আমার কিছু কিছু জায়গা আছে ঘনবসতিপূর্ণ এলাকা, এতই ঘনবসতিপূর্ণ এলাকা যে এক্ষেত্রে আমরা কি করতেছি, যে যদি আমরা তারটা মনে করেন যে ওভারহেড লাইন যদি আমরা ইউজ করি, মানে তার লাগানো যাবে না এরকম কিছু জায়গা, কনজাস্টেড এরিয়া, ঠিক আছে, প্রচুর বিল্ডিং আছে, ঘেঁষে ঘেঁষি করে তারগুলা ঠিক মতো করে নেওয়া যাবে না ওভারহেড লাইন, মানে বাতাসে আমরা যেটা বলছি ওভারহেড সিস্টেমের মাধ্যমে। এরকম যদি হয়, অথবা মনে করেন যে ওভারহেড লাইনসটা যদি আমি দেই, যদি ফল্ট ঘটে কোনো এক সময়, তাহলে সিস্টেমের জন্য একদম পুরো ডেঞ্জারাস অবস্থা তৈরি হবে। এইরকম ক্ষেত্রেও আমরা কি করি, যে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা ইউজ করি। যেসব জায়গায় আসলে আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইউজ না করলেই নয়, সেসব ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা ইউজ করা হয়। যদিও আন্ডারগ্রাউন্ড সিস্টেমের কষ্ট আমার বেশি, বাট আমরা কি করি, যে সেফটি প্রোটেকশনটা আমরা সবার আগে মাথায় রাখি। মানুষের লাইফের ম্যাটারটা হচ্ছে কি সবার আগে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এখন আমাদের যে মাথার উপরে যে ওভারহেড যে সিস্টেম গুলা, সেগুলাতে তো আমরা যে কন্ডাক্টর গুলো ইউজ করি, আর আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য আমরা যে কন্ডাক্টর গুলো ইউজ করি, মানে যে ওয়্যার গুলো আমরা ইউজ করি, সেই ওয়্যার গুলো কিন্তু সেম না। মানে আমাদের এই যে মাথার উপর দিয়ে যে তারগুলো যাচ্ছে, ওই তারগুলোকে যে আমরা আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য ইউজ করতে পারবো তা না। ঠিক আছে, ওই সেম তার আমরা আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য ইউজ করতে পারবো না। সেগুলোর জন্য আমাদের একটু ওইসব সিস্টেমের জন্য আমাদের ওয়্যারের যে কনস্ট্রাকশন, সেই ওয়্যারের কনস্ট্রাকশনে কিছু পার্থক্য আছে। কনস্ট্রাকশনে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা দেখবো আন্ডারগ্রাউন্ড কে বলে, যে আসলে কি রকম পার্থক্য গুলা আছে। আমরা কনস্ট্রাকশন দেখবো, পার্থক্য গুলা দেখবো। আর যেটা হচ্ছে যে দেখবেন যে আমরা যদি আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা একটু যদি চিন্তা করি, এখানে একটা কথা আছে যে গ্রেডিং। গ্রেডিংটা হচ্ছে কি, যে আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা এমনিও মনে করেন যে অনেক এক্সপেন্সিভ। তার মধ্যে আমাদের তারের যেটা, তার যদি আমরা চিন্তা করি, যে নর্মাল একটু সাধারণভাবে চিন্তা করেন, যখন কনস্ট্রাকশন করবো তখন আরো ভালোভাবে করবো, যে কি হয়, যে এটা হচ্ছে যে আমাদের কন্ডাক্টর ধরেন, কন্ডাক্টর এর মধ্যে দিয়ে আমার কারেন্টটা পাস করে হাই ভোল্টেজ। তো তার চারপাশে এই কন্ডাক্টরের চারপাশে আমার একটা ইনসুলেশনের লেয়ার দেওয়া, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এতটুকু যে লেয়ারটা, সেটা পুরোটা হচ্ছে ইনসুলেশনের লেয়ার। কারণ এটা এক বা একাধিক অনেক রকম ভাবে লেয়ার দেওয়া হয়। ঠিক আছে, এই পদ্ধতিটাকে আমরা বলতেছি গ্রেডিং। এটা কেন করা হয়, যাতে করে আমার এই কন্ডাক্টরের চারপাশে যে ইনসুলেশন যেটা আছে, সব জায়গায় ইনসুলেশনের সব জায়গায় যেন আমার ইলেকট্রিক্যাল স্ট্রেস বা ডাইইলেকট্রিক স্ট্রেস, দেখেন আমি লিখে দিচ্ছি, ডাইইলেকট্রিক স্ট্রেস অথবা ইলেকট্রিক্যাল যে স্ট্রেসটা আছে সেটা যেন সমান হয়, মানে কনস্ট্যান্ট হয়। এই কারণে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিং করে থাকি। এই গ্রেডিংটা হচ্ছে যে আমরা আসলে 3টা বা 4টা বা কত লেয়ারে হচ্ছে কি আমরা ইনসুলেশনটা দিব, যাতে করে আমার হোল কেবলে ইনসুলেশনের উপরে কনস্ট্যান্ট একটা ইলেকট্রিক্যাল স্ট্রেস বা ডাইইলেকট্রিক স্ট্রেসটা পড়ে। তো এখানে আমাদের দুই রকম আছে দেখবেন গ্রেডিংটা, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং আছে, আর একটা হচ্ছে কি ইন্টারশিট গ্রেডিং আছে, ওগুলো আমরা পড়বো বিস্তারিত। এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলে গেল। দেন হচ্ছে কি আমরা আসবো যে ইনসুলেটর এবং স্যাগ। ইনসুলেটর এবং হচ্ছে স্যাগ। তো তার আগে হচ্ছে কি এই ইনসুলেটর এবং স্যাগের এই চ্যাপ্টারটা অনেক বড়, এর মধ্যে আমরা হচ্ছে কিছু দেখবো যেগুলা
সেগুলো হচ্ছে যে আমরা আরো অনেক কিছু দেখবো এটার মধ্যে। যেমন দেখেন আমরা যখন একটা ওভারহেড লাইন চিন্তা করি, ও মেকানিক্যাল যে ডিজাইনটা আছে ওভারহেড লাইনের, তো আমরা ফার্স্টে দেখবো যে ওভারহেড লাইনের মেইন কম্পোনেন্টস গুলো কি কি। তো আমরা নরমালি কিছু কম্পোনেন্টস গুলো এমনি নাম মুখে বলে এমনিও বলতে পারবো। যেমন যেটা হচ্ছে যেমন দেখেন কন্ডাক্টর, তার লাগে, তারপর হচ্ছে কিছু আগে একটা টাওয়ার লাগে, বা আমরা টাওয়ার লাগে। ট্রান্সমিশনের সিস্টেম যদি আমরা দেখি, ট্রান্সমিট যখন করা হয় তখন বড় বড় টাওয়ার গুলা থাকে, তাই না? বড় বড় টাওয়ার গুলা থাকে ট্রান্সমিশন লাইনে। আর আরেকদিন হচ্ছে আরেকটা কি হচ্ছে যে আমরা যদি ডিস্ট্রিবিউশন সিস্টেমে যদি দেখি, দেখবেন যে পোল গুলা থাকে। সেই ক্ষেত্রে আমার অত অত বড় মজবুত তার টাওয়ারের দরকার হয় না, কারণ এখানে হচ্ছে যে আমাদের ভোল্টেজটা কম থাকে, সেখানে আমরা পোল গুলা ব্যবহার করি। পোল গুলো আবার বিভিন্ন রকম আছে, এগুলো আমরা দেখবো। কাঠের পোল আছে, স্টিলের পোল আছে, আরসিসি পোলস আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে গিয়ে দেখেন কম্পোনেন্টস গুলোর কথাই ছিলাম, যে আসলে ওভারহেড লাইনের আমার মেইন কম্পোনেন্টস গুলো কি কি। একটা হচ্ছে তার লাগে, তার মানে কন্ডাক্টর। তারপর হচ্ছে টাওয়ার থাকে অথবা পোল থাকে, এগুলাকে আমরা বলি সাপোর্টস। কমনলি এগুলাকে আমরা সাপোর্ট বলে থাকি, সাপোর্টস লাগে। তারপরে ক্রসাম আছে, ক্রসামটা আপনারা এখন বুঝবেন না, যখন দেখাবো তখন। ক্রসাম থাকে, ক্রসাম থাকে। তারপর হচ্ছে যে তার এবং টাওয়ার। আমরা যদি টাওয়ারের সাথে মানে দেখেন, আমাদের কিন্তু টাওয়ারের একদম টাওয়ারের সাথে কিন্তু আমাদের তারগুলা লাগানো থাকে না। আমরা যদি একটু খেয়াল করি দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের টাওয়ার, ঠিক আছে। এখন দেখেন, মনে করেন এটা একটা এক্সটেন্ডেড বাহু থাকে, এবং এইখানে কি করা হয়, অনেকগুলা হচ্ছে আমাদের ইনসুলেটর লাগানো থাকে। দেন এই ইনসুলেটরের ভিতর দিয়ে হচ্ছে কি করা হয়, যেটা হচ্ছে যে আমাদের টাওয়ার থাকে, টাওয়ারের উপরে এটাকে আমরা বলি ক্রস আর্ম। তাহলে যে বর্ধিত বাহু যেটা, সেটাকে আমরা বলি ক্রস আর্ম। বিস্তারিত আসবো, পরে বুঝবেন। তাহলে এটা হচ্ছে যে আমাদের ইনসুলেটর। তো কি করা হয়, যে এই ইনসুলেটরের মধ্য দিয়ে আমার তারগুলোকে পাস করে দেওয়া হয়। এই ইনসুলেটরটা কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে কি যাতে আমার তার, এগুলো কিন্তু প্রচুর হাই ভোল্টেজ থাকে। আমরা টাওয়ারের কথা চিন্তা করতেছি, কারণ টাওয়ারের সাথে যে তারটা থাকে সেটা হাই ভোল্টেজ। কারণ আপনি উডের সাথেও, যে পোল যেগুলো আছে, পোলের সাথেও আমার ইনসুলেটর গুলো থাকে। এই ইনসুলেটরটা কি পরিমাণে হবে সেটা হচ্ছে আমার ভোল্টেজের উপর নির্ভর করে, ঠিক আছে। ইনসুলেটরটা কি পরিমাণে থাকবে সেটা হচ্ছে আমার অ্যামাউন্ট অফ কি পরিমাণ ভোল্টেজ যেখানে আছে তারের মধ্যে দিয়ে, সেটা আমার সেটার উপর নির্ভর করে আমার হচ্ছে ইনসুলেটরটা থাকবে। এখন ইনসুলেটরটা কেন ইউজ করা, যাতে করে এই তার এবং এই যে টাওয়ার, এটা যাতে শর্ট সার্কিট না হয়ে যায়, ঠিক আছে। তার এবং যাতে টাওয়ার এবং তার যাতে শর্ট সার্কিট না হয়, এটা যাতে না হয় সেই কারণে হচ্ছে কি এখানে ইনসুলেটর গুলো দেওয়া থাকে, যাতে করে হচ্ছে টাওয়ার এবং তার হচ্ছে যে শর্ট সার্কিট না হয়। কারণ টাওয়ার এবং তার যদি শর্ট সার্কিট হয়, তাহলে কি হবে, টাওয়ার এবং তার শর্ট সার্কিট, এবং তার মানে কি এটা গ্রাউন্ডের সাথে থাকে। তাহলে আমার তাহলে ডিরেক্ট তারটা আমার গ্রাউন্ডের সাথে থাকে, মানে এই তারের সাথে টাওয়ারের একটা শর্ট সার্কিট হবে, তার মানে গ্রাউন্ডের সাথে একটা ডিরেক্ট কানেকশন চলে আসে, যার ফলে আমাদের ফল্ট তৈরি হবে, ঠিক আছে। তার মানে প্রচুর পরিমাণ হাই ভোল্টেজ থাকার কারণে প্রচুর অ্যামাউন্ট যাবে, কারেন্ট যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে পাওয়ার সিস্টেম, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে কি আমাদের ইনসুলেটর গুলো ইউজ করা হয়। তা আমরা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ইনসুলেটর দেখবো, বিভিন্ন ধরনের টাওয়ার দেখবো, তারপর হচ্ছে ইনসুলেটরের প্রপার্টিজ গুলো দেখবো, কন্ডাক্টরের প্রপার্টিজ দেখবো। সেখানে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কপারের মধ্যে পার্থক্য দেখবো, এবং হচ্ছে যে টাওয়ারের ইনসুলেটরের প্রপার্টিজ গুলো দেখবো, আর হচ্ছে টাওয়ারের প্রপার্টিজ গুলো দেখবো। আসলে আমরা যে টাওয়ার বা ইনসুলেটর যেগুলো চুজ করব, সেগুলো কিছু প্রপার্টিজ আমরা দেখবো। দেন তারপর হচ্ছে যে ওইখানে আমাদের হচ্ছে একটা ইনসুলেটরের একটা স্ট্রিং এফিসিয়েন্সি, এগুলো আর অনেক ব্যাপার আছে। সাসপেনশন টাইপ ইনসুলেটর হচ্ছে অনেকগুলো ইনসুলেটরের ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, ওগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো। তারপর হচ্ছে কি স্যাগ। স্যাগ কি বলতে পারবেন? তার ঝুলন। আসলে এইভাবে না, মানে একদম মানে কমপ্লিট ভাবে বলতে পারবেন স্যাগ কি?
স্যার একটা পুল থেকে আর একটা পুলের মাঝখানে যে মানে তার ঝুলে থাকে ওইটা। তার তো ঝুলে থাকে, ঠিক আছে, মানে ওটা মানে একদম মানে মানে একদম কমপ্লিট আনসার হয়নি কিন্তু। ঠিক আছে, দেখেন সাপোজ মনে করেন দুইটা তার আছে, টাওয়ার আছে, এবং এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এখন দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল এবং এটা দুইটা টাওয়ার আমার সেম লেভেল আছে, তার মানে কি দুইটা টাওয়ারের হাইট আমার সমান। এখন এই টাওয়ার থেকে এই টাওয়ারের মধ্যে আমার একটা তার এরকম দেওয়া আছে। এখন তারটা আমি একদম টাইট ভাবে দিতে পারি, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, একদম স্ট্রেট করে দিলাম, তা একদম টাইট টাইট অবস্থায় দিলাম। আরেকভাবে দেওয়া যায়, এটা মনে করেন এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আরেকটা টাওয়ার, সেক্ষেত্রে আমরা কি করলাম এরকম অনেক একদম ঝুলে দিলাম। দেখেন এখন হচ্ছে কি এই তিনটা চিত্র, এটা হচ্ছে চিত্র 1 ধরেন, এটা হচ্ছে চিত্র 2, আর এটা হচ্ছে আমাদের চিত্র 3। এখন যেটা হচ্ছে দেখেন যে আমরা যদি একটু খেয়াল করি যে দুইটা টাওয়ারের হাইট আমার সমান, সেম লেভেলে আছে, হাইট আমার সমান। তাহলে হচ্ছে কি স্যাগ হচ্ছে কি, তাহলে দেখেন যে কোনো একটা টাওয়ার থেকে কন্ডাক্টরের যে সর্বনিম্ন যে বিন্দুটা, এই যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দু। তাহলে এখানে আমরা একটা লেভেল দেখি এরকম। তাহলে দেখেন যে কোনো একটা টাওয়ারের থেকে কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা বলতেছি স্যাগ। তাহলে এই ক্ষেত্রে এইটা তো আমরা যদি এটা দেখি, দেখেন এটা হচ্ছে যে আমাদের টাওয়ার এই হাইটে আছে, দুইটা টাওয়ারই সেম লেভেলে আছে, এবং সর্বনিম্ন বিন্দু হচ্ছে আমাদের এইটা। তাহলে এখান থেকে আমরা যে দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের স্যাগ। তাহলে দেখেন এখানে আমার স্যাগ, এখানে স্যাগ বেশি না এখানে স্যাগ বেশি? আর তিন নাম্বার চিত্র স্যাগ বেশি। 3 নম্বর চিত্র স্যাগ বেশি, আর 2 নম্বর চিত্র স্যাগ আছে, স্যাগ কিন্তু নাই, একদম টাইট করে ঝুলানো দিচ্ছে, তাই না? জি স্যার। এখন দেখেন এগুলাকে আমরা বলতেছি গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এখন খেয়াল রাখেন যেটা হচ্ছে যে আমাদের আসলে কোনটা মানে কোনটা ভালো, যে স্যাগ বেশি রাখবো না স্যাগ মিডিয়াম রাখবো না স্যাগ রাখবোই না, কোনটা ভালো বলেন তো? স্যার এক নম্বরটা স্যার। এক নম্বরটা। আচ্ছা ঠিক আছে, মানে স্যাগ মিডিয়াম। জি স্যার। এক না রাখ 2 নম্বরটা। কেউ কেউ অন্য কিছু বলবেন? এক নম্বরটাই স্যার ঠিক আছে। এক নম্বরটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 1 নম্বরটাই ঠিক। তো যেটা হচ্ছে যে দেখেন যে যদি আমরা একটু প্রবলেম গুলো কি একটু দেখি, সেটা হচ্ছে যে 2 নাম্বার যেটা দেখেন একদম স্যাগ নাই, একদম আমরা কি করছি একদম টাইট অবস্থায় রেখে দিয়েছি। এতে করে হচ্ছে কি দেখেন, এটা যেটা হয় যে কন্ডাক্টরের পরিমাণটা কম লাগে, এটা সত্য, বাট কি হয় যেমন তারটা যদি আপনি টাইট টাইট করে লাগায় রাখেন দুইটা টাওয়ারের মধ্যে, তাহলে কি হয় আবার তারের উপর প্রচুর প্রেসার পড়ে। যখন দেখা যাবে যে কি হবে শীতকাল, তখন কি হবে যে আপনার টাওয়ারটা সংকুচিত মানে তারটা সংকুচিত হতে থাকবে, তখন কি হবে আপনার তারটা ছিঁড়ে যাবে, তখন সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমাদের হচ্ছে তার টাইট টাইট করে লাগানো হয় না। আর অনেক কারণ আছে, যেমন দেখেন যদি তার টাইট টাইট করে লাগানো, কার সাথে আমরা তারটা লাগাই, তারটার কানেকশন কার সাথে থাকে? আমার ইনসুলেটর, কিন্তু ইনসুলেটর তো আমার আলটিমেটলি টাওয়ারের সাথে থাকে। তো টাইট করে লাগানোর ফলে আমার এই যে টাওয়ার যেগুলো আছে, এই টাওয়ার আর এই টাওয়ার, দুইটা টাওয়ার, এই টাওয়ারের উপর আমার প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। তো আমরা চাই যে টাওয়ারের উপর যাতে কম প্রেসার রাখা হোক, কারণ হচ্ছে কি যে টাওয়ারের উপরে যদি প্রেসার বেশি করা হয় তাহলে টাওয়ারটা ভেঙে যেতে পারে। এই জন্য কি করা হয় যে টাওয়ারের উপর যদি প্রেসার বেশি পড়ে
সেক্ষেত্রে টাওয়ারটা যাতে আমার বেশি মজবুত হয় সেই দিকে আমার খেয়াল রাখতে হয়। তো আমরা চাই যাতে টাওয়ারের উপর কম প্রেসার পড়ুক। এছাড়া আরো কারণ আছে, ধরে মনে করেন তারটা আমার একদম টাইট অবস্থায় আছে, এখন কোন সময় ওই জায়গাটাতে আবার প্রচুর পরিমাণে জোরে বাতাস বইছে বা ঝড় হচ্ছে, তাহলে কি হবে, এই তারের উপরে আমার প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট হবে। এই তারের উপরে যেহেতু ঝড় প্রচুর জোরে জোরে বাতাস বইতেছে, তাহলে কি হবে, তারের উপরে প্রচুর জোরে প্রেসার পড়বে, সাথে আলটিমেটলি টাওয়ারের উপরেও প্রেসার পড়বে, হয় তার ছিঁড়ে যাবে, টাওয়ার সরটা উপরে পড়ে যাবে। বুঝা গেছে? এই কারণে এটা হচ্ছে যে আমাদের ফেভারেবল কন্ডিশন না। তারপর 3 নাম্বারটা দেখেন, এটাও আমাদের ফেভারেবল কন্ডিশন না। কারণ হচ্ছে কি দেখেন, ঠিক আছে আমরা স্যাগ রাখছি, যত বেশি স্যাগ রাখবেন আমার কন্ডাক্টরের পরিমাণটা তত বেশি লাগবে, মানে তারের পরিমাণটা তত বেশি লাগবে। তো এতে করে আমার সিস্টেমের খরচটা বেশি হয়ে যাবে। এখন আরো একটা কারণ আছে, যদি স্যাগের পরিমাণ বেশি রাখি, দেখেন আমাদের আরেকটা রিকোয়ারমেন্টস থাকে ডিজাইন করার সময় যে এইসব তারে তো আমার মনে করেন প্রচুর, মানে তারে মনে করেন হাই ভোল্টেজ আছে, এই কারণে আমার গ্রাউন্ড লেভেল থেকে তারের একটা মিনিমাম ক্লিয়ারেন্স লেভেল থাকা দরকার। ঠিক আছে, তারের মিনিমাম একটা ক্লিয়ারেন্স লেভেল থাকা লাগবে গ্রাউন্ড লেভেল থেকে। এখানে দেখেন ক্লিয়ারেন্স লেভেলটা কিন্তু কম, আর এখানে হচ্ছে যে আমার ক্লিয়ারেন্স লেভেলটা বেশি গ্রাউন্ড থেকে। যদি কম থাকে তাহলে কি হবে, প্রচুর হাই ভোল্টেজ, যেমন এই যে মাঝখানে যে বায়ুটা গ্রাউন্ড এবং তারের মাঝখানে যেহেতু আমার অল্প পরিমাণে বায়ু আছে, এটা খুব সহজে আমার আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গেলে যেটা হবে, তার এবং এই গ্রাউন্ড শর্ট সার্কিটের মতো কাজ করবে, ফল্ট হয়ে যাবে, সিস্টেমটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পাওয়ার সিস্টেম ড্যামেজ হয়ে যাবে। বুঝা গেছে? এই কারণে হচ্ছে কি আরো অনেক কারণ আছে। আরেকটা হচ্ছে স্যাগের সাথে একটা টেনশনের ব্যাপার আছে, ওটা আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। আলটিমেটলি নরমাল ছোট ছোট কথায় বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা চাই যে স্যাগটা যাতে অত বেশিও না হয়, স্যাগটা যাতে আবার একদম কমও না হয়, এমন একটা কন্ডিশনে থাকবে যাতে আমাদের পাওয়ার সিস্টেমটা ইকোনমিক্যাল হয়, এরকম ভাবে রাখবো। আর লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে যে দেখেন ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন একটা টপিক আছে। ডিস্ট্রিবিউশনটা আমার কিন্তু দুই রকমের, একটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে আমাদের ডিসি ডিস্ট্রিবিউশন। তো আমরা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশনটাই পড়বো, এসি ডিস্ট্রিবিউশনটা পড়ানোর সময় পাবো না। তো ডিসি ডিস্ট্রিবিউশন অনেক রকমের আছে, তো জাস্ট একটু হালকা কথাবার্তায় শেষ করে দিব। দেখেন যে মনে করেন এটা একটা ডিস্ট্রিবিউটর, এখানে এই একটা এন্ড মানে প্রান্ত, এটা একটা প্রান্ত, যদি দুইটা প্রান্তে সাপ্লাই দেওয়া হয়, যেমন এটা তো ডিস্ট্রিবিউটর, মানে এখান থেকে আমরা বিভিন্ন লোডে সাপ্লাই দিব। যদি দুইটা এন্ডে সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলছি ডাবল ফেড ডিস্ট্রিবিউটর। ডাবল ফেড মানে দুইটা এন্ডে আমরা সাপ্লাই দিচ্ছি। যদি একটা এন্ডে সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলি সিঙ্গেল ফেড ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, আর যদি সেন্টারে সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলি সেন্টার ফেড ডিস্ট্রিবিউটর। আর আরেক ধরনের ডিস্ট্রিবিউটর আছে, সেটা হচ্ছে রিং ডিস্ট্রিবিউটর, এরকম গোলাকার। এখানে এক বা একাধিক সাপ্লাই থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক সাপ্লাইও থাকতে পারে। এখন এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় লোডের সাপ্লাই গুলো দিয়ে দিই এখান থেকে। এটা হচ্ছে আমাদের ডিসি ডিস্ট্রিবিউটরের ক্লাসিফিকেশন। এখানে হচ্ছে আমরা ডিসি সাপ্লাই দিই, এই মূলত হচ্ছে গিয়ে আমাদের ডিসি ডিস্ট্রিবিউটর। তো আমাদের আমি পুরা কোর্সটা তোমাদের একটু ওভারঅল একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু বললাম। এখানে কি মানে ম্যাথ 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 আছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সব কয়টাতে ম্যাথ আছে, ম্যাথ ছাড়া কোনো কথা নেই। সাইকেল বড় বড় ম্যাথগুলো স্যার? সেকেন্ড ম্যাথ আছে, সব কয়টারই ম্যাথ আছে, সব কয়টার। এইখানে এমন কোনো জিনিস নাই যেগুলো ম্যাথ ছাড়া। বুঝতে পারছেন? স্যার ডিপ্লোমাতে পিজিতে পড়ছিলাম, অনেক বড় বড় ম্যাথ স্যার সাইকেল। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ম্যাথ গুলা বড়, বোঝা লাগে, সবগুলো বোঝা লাগবে। ইন্ডাকটেন্স তারপর ক্যাপাসিটেন্সের ম্যাথ গুলো বড় থাকে। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স,
হচ্ছে যে আপনার আন্ডারগ্রাউন্ড কেবলের কয়েকটা ম্যাথ আছে ছোট, বাকিগুলো একটু বড় হয়, ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে সমস্যা হয় না। তারপর হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউটরের রিং, যেটা রিং রিং ডিস্ট্রিবিউটরের ম্যাথগুলো তুলনামূলকভাবে ইজি, অনেক ইজি। নরমালি হালকা পাতলা ধারণা থাকলেই ম্যাথগুলো করা যায়। আর কোনো কিছু কোশ্চেন আরো? আজকে প্রথম ক্লাস তো, তাই একটু হালকা পাতলা ধারণা দিলাম, খুব বেশি পড়াইনি, ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি। স্যার আমাদের রেগুলার ক্লাস কি 6:30 থেকে শুরু হবে স্যার? হ্যাঁ, সিআর এর সাথে তো কথা বললাম 6:30 থেকে, কারণ নামাজ থাকে তো। জি স্যার, ঠিক আছে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক জায়গায় একসময় নামাজ দেয়, পরে দেখা যায় যে আলটিমেটলি আমি 6টার দিকে স্টার্ট করলেও দেরি করে আসে, তাই একবারে শুরু করে বেটার, একবারে শুরু করে একবারে শেষ করে দাও, তাই না?